কথা কিছুতেই বুঝতে পারি না। তিন ভাই হয়ে তারা কেন যে একে অপরের বিরোধ করে সেটাই আমি বুঝতে পারছি না। ভাইরা সবসময় একে অপরের পাশে থাকবে, টানাপোড়েন করবে, তা না তারা সব সময় ঝামেলার মধ্যে জড়িয়ে থাকে। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে ঠিকই, তবে পিছনে কেউ কাউকে দেখতে পারে না। ছোট একদম ঠিক কথাই বলেছে। আমরা তিন যা কত সুন্দর করে একসাথে বসবাস করি, একইভাবে এখানে বসে গল্প করছি, রান্নাও করছি। আমরা নিজেদের মধ্যে কোনো ঝামেলা করছি না, তারা কেন এমনটা করে? তাদের এত পরিমাণ বোঝানোর পরেও তারা কিছুই বুঝতে চায় না, জেদ ধরে বসে আছে। একটা মানুষকে এত পরিমাণ বোঝানো যায় নাকি? একদম ঠিক কথাই বলেছ বড় বৌদি। আমি যে কত বলেছি, তার কানে আমার মুখ ব্যথা হয়ে গেছে। তার কানে কিছুই হয় না, সে কিছুই বোঝে না। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। উপরওয়ালা চাইলে আবার সব মিলমিশ হয়ে যাবে। চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। চেষ্টা তো সব সময় চালাচ্ছি, কিছুই তো লাভ হচ্ছে না। আরও চালিয়ে দেখব কি হয়। তোমরা একটু আমার সবজিগুলো কাটার জন্য সাহায্য করো। কি রে রমেশ, খোঁজ খবর সব কিছু ঠিকঠাক মতো রাখছিস তো? ওরা তিন ভাই যদি আবার এক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা। গ্রামে কিন্তু এখন আমরা রাজত্ব করি, হ্যাঁ? ওরা তিন ভাই যদি কোনোভাবে এক হয়ে যায় তাহলে গ্রামে ওদের রাজত্ব চলবে। আমরা থাকতে সেটা কিন্তু কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যদি তিন ভাই আলাদা থাকে তাহলে গ্রামের কোনো মানুষ ওদের শুনবে না। সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না দাদা, সব সময় আমি ওদের নজরে রাখছি। আমি থাকতে তোমার ওদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি গ্রামের প্রত্যেকটা বিষয় ভালোভাবে দেখো। গ্রামবাসী যেন আমাদের আয়ত্তে থাকে। হ্যাঁ, কোনোভাবে ওদের আয়ত্তে চলে গেলে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরে সেই জন্যই তো তোকে আমি বলছি, ওদের নজরে রাখবি তুই। গ্রামবাসীর ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। তোকে যে দায়িত্বটা দিয়েছি সেইটুকু সঠিকভাবে পালন করলেই হলো। হ্যাঁ, ওরা যদি একসাথে হয় তারপর গ্রামবাসীর কাছে যাবে, তার আগে তো যেতে পারবে না। আমি সব সময় ওদের চোখে চোখে রাখছি, কে কি করছে, কার সাথে গিয়ে কথা বলছে, এগুলো খেয়াল রাখছি। তিন ভাইকে এমন করে কুপরামর্শ দিচ্ছি, কেউ কেউ দেখতেই পারবে না। তবেই কিন্তু সাবধানে কাজ করবি, ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে। হ্যাঁ, আরে না না, ওরা বুঝতে পারবে না। ওরা ভাবছে আমি ওদের সবাইকে সাহায্য করছি। তাহলে তো ভালোই। এইভাবেই গোপনে কাজ চালিয়ে যাব, ওরা কিচ্ছু টের পাবে না। ওদের মাথায় কাঁঠাল ভেঙে আমরা খাবো। কি গো দাদারা, আজকে হঠাৎ করে তোমাদের দুই বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তোমরা বুঝি খাসির মাংস কিনতে এখানে এসেছো? হ্যাঁ, আমরা তো মাংস কিনতে এসেছি। তুইও বুঝি মাংস খাবি? তোরে বুঝি আজকে মাংস খাওয়ানোর স্বাদ জেগেছে তোর? হ্যাঁ, তোমরা দুই বড় ভাই মাংস কিনে আমাকে তো আর দাও না। নিজের মাংস নিজেই খেতে হয়, সেই জন্য মাংস কিনতে আসলাম। এসে দেখি তোমরা দুজন মাংস কিনছো। আমাদের তিন ভাইয়ের মধ্যে তেমন কোনো বিরোধিতা নেই। আমরা চাইলে কিন্তু ভালোভাবে তিন ভাই মিলে মিশে থাকতে পারি। এই যে তিন ভাই আলাদা আলাদা মাংস কিনছি, কত টাকা খরচ হচ্ছে। যদি তিন ভাই আমরা একসাথে থাকি, একসাথে মাংস কিনি, তাতে সস্তায় কেনা যাবে এবং টাকাও কম খরচ হবে আমাদের। কথাটা কিন্তু দাদা খারাপ বলনি। আমরা তিন ভাই শুধু শুধু ঝামেলা করি। বাবা মা মরে যাবার পর থেকে তিন ভাই শুধু ঝামেলাই করে এসেছি। কেউ কারোর সাথে কথা বলি না, খাই না, একে অপরের ঘরে যাই না, আলাদা থাকি। গ্রামের লোক যেন এটা ভালোভাবে দেখে না, আমাদের নিয়ে টিটকারি করে। আমার তো কোনো সমস্যা নেই, তোমরা দুই ভাইয়ের মিল হয়ে গেলে আমিও তোমাদের সাথে আছি। তিন ভাই একসাথেই থাকবো। তাহলে আর কি, চল তিন ভাই একসাথে মাংস কিনি, তারপর একসাথে ভোজন হবে। কি গো বাড়ির বউয়েরা, দেখো আমরা তিন ভাই মিলে আজকে একসাথে মাংস কিনে এনেছি। কি বলছো কি? তিন ভাই মিলে মাংস কিনে এনেছো? সত্যি বলছো নাকি মিথ্যে বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আরে বড় বৌদি একদম সত্যি কথাই বলছে দাদা। আমরা তিন ভাই আজকে একসাথে মাংস কিনে নিয়ে এসেছি। আমরা আমাদের মধ্যে ঝামেলা সকল কিছু বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা তিন ভাই এক হয়ে যাচ্ছ। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।
যেটা আমরা এত চেষ্টা করেও করতে পারিনি, হঠাৎ করে তোমরা তিন ভাই মিলে সেটা কিভাবে করে ফেললে? মজা করছো না তো তোমরা আবার? আরে না না, তোমাদের সাথে মজা করছি না। এবার আমরা আমাদের আগের সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করেছি। আরে আমাদের মধ্যে কোনো ঝামেলাই ছিল না, শুধু একে অপরকে দেখতে পারতাম না, সে বিভেদ আজকে আমরা ভুলে গেছি। বাজারে গিয়ে বাজার করবার সময় তিন ভাই আলাদা বাজার করলেও মাংস কিনবার সময় এক হয়েছি। তখনই আমরা ভেবেছি আর আমরা এমন করব না। গ্রামের লোকও আমাদের খারাপ বলে, এখন থেকে আমরা ভালোভাবে চলবো। তবে এই মাংসগুলো আজকে কিন্তু রান্না করবে না। আমরা সবাই মিলে ভেবে এসেছি দাদা আর তোমার বিবাহ বার্ষিকী পরশুদিন, সেই দিন এই মাংসগুলো রান্না হবে। কসাই নাকি শহরে চলে যাবে, এই গ্রামে আর কসাই নেই, সেই জন্য এখন নিয়ে চলে এলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আমাদের বিবাহ বার্ষিকী তোমরা মনে রেখেছো। যাই হোক, কোনো সমস্যা নেই। তাহলে আমরা তিন যা মিলে মাংসগুলো ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। ওদিকে এক বিশাল কাণ্ড হয়ে গেছে। তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে দাদা, সেই জন্য ছুটে আসলাম। তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? এই কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি তোর? গ্রামে এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের সাথে ঝামেলা করবে। কি হয়েছে আমাকে বল তো তাড়াতাড়ি। আরে দাদা না না, আমার সাথে কারো কোনো ঝামেলা হয়নি। কারো আমার সাথে ঝামেলা করবার সাহস নেই। অন্য ঘটনা ঘটেছে, সেই জন্যই আমি দৌড়ে আসলাম, হাঁপিয়ে গেছি তো। কি হয়েছে তুই সবটা আমাকে খুলে বল, না হলে বুঝতে পারবো কিভাবে, বলতো ভাই। গ্রামবাসীর মুখে শুনে আসলাম তিন ভাই নাকি এক হয়ে গেছে। তিন ভাই মিলে নাকি আজকে কসাইয়ের দোকান থেকে মাংস কিনে এনেছে। সেই মাংস নাকি তিন ভাই মিলে আবার একসাথে খাবে। তার মানে তাদের আবার মিল হয়ে যাবে। তিন ভাই মিলে এক কড়াইতে মাংস রান্না, মানে তিন ভাইয়ের মিল হয়ে যাওয়া? তোকে এত করে বলেছি ওদের মধ্যে ঝামেলা তৈরি করে দিবি রে তোকে। ওরে বাবা, কিভাবে তিন ভাই মিলে গেল? তুই কি কোনো কিছু দেখিস না? যা হয়েছে তা নিয়ে চেঁচামেচি করে কোনো কাজ হবে না। আমাদের এখন উচিত ওদেরকে কুপরামর্শ দেওয়া, তাহলে দেখা যাবে তিন ভাই এক হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চল চল, এখন সেটাই করতে হবে। না হলে গ্রামে আধিপত্য নিয়ে টিকে থাকা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। কি গো ভোলানাথ দা, রমেশ দা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আমি মনে মনে তোমাদেরকেই তো খুঁজছিলাম আমি। আমরা তো আরও তোকে খুঁজছিলাম রে। তুই কেন আমাদের খুঁজছিলি সেটা বলতো। অনেকদিন পর আমাদের তিন ভাইয়ের মধ্যে মিল হতে শুরু করেছে। পরশুদিন সুকান্তদার এবং বড় বৌদির বিবাহ বার্ষিকী। সেখানে আমরা এক কড়াই মাংস রান্নার আয়োজন করেছি। গ্রামের সবাইকে সেখানে দাওয়াত করেছি। সেই জন্য তোমাদের খুঁজছিলাম দাওয়াত করবার জন্য। তোমরা আমাকে খুঁজছিলে কেন সেটা বলো। এই না না, এটা বলা ঠিক হবে না। তোমরা তিন ভাই যেহেতু মিলেমিশে থাকছো, মানে হয়ে গেছে তোমাদের মধ্যে আর কি সম্পর্ক, ঠিক না বলাই ভালো। বলো দাদা, হ্যাঁ আমরা চলি, চলো। হ্যাঁ আরে এভাবে কথা বলছো কেন? তোমরা তো আমার আপন লোক। তোমরাই তো আমাকে সব সময় পরামর্শ দাও কি করতে, মানে কি বলতে চাইছো সেটা বলো দেখি। তোমরা তিন ভাই যে মিলেমিশে যাচ্ছ, তুমি তো সবার ছোট। এরপর দেখা যাবে তোমার বড় দুই ভাই তোমাকে ঠকাচ্ছে। তাদের কথা মতো তোমার চলাফেরা করতে হবে, নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবে না। জমি জমার ভাগ কেড়ে নিয়ে নেয় কিনা কে জানে। এসব কথা এমনিতে এখন বলা উচিত নয়, তবে তুমি আমাদের কাছের মানুষ, সেই জন্যই তোমাকে বললাম। তোমরা তো ঠিক কথাই বলেছ। আচ্ছা দাঁড়াও, দেখি কি করা যায়। দাদা কাজ শেষ, চলো এবার বাকিটা পরে দেখে নেব। কাজ এখনো শেষ হয়নি রে। তুই ভালোভাবে পাহারা দিবি, নতুন করে গন্ডগোল লাগাবি। আমি বাড়িতে যাই, হ্যাঁ? ভালোভাবে কাজ করবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি হলো? তুমি এইভাবে আমাকে টেনে হিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে আসলে কেন? ওদিকে আমার কত কাজ পড়ে আছে। তোমার সাথে এই নাটক এখন আমি করতে পারবো না। আমাকে ছাড়ো বলছি, কাজ কাম রেখে এসেছি। আহা, তুমি এমন করছো কেন? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো বলবার জন্যই তো তোমাকে এভাবে ঘরে ডেকে নিয়ে আসলাম। সবার সামনে কি সব কথা বলা যায় নাকি? তুমি তো কিছুই বুঝতে পারো না। এত করে তোমাকে ইশারা দিচ্ছিলাম, তাও তো তুমি আমার কথা শুনলে না। এই জন্যই তো তোমাকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে আসতে হলো। কথা বলার জন্য এভাবে টেনে হিঁচড়ে নিয়ে আসতে হয় নাকি? তুমি তো আমাকে সরাসরি বলতে পারতে, তোমার সাথে কিছু কথা আছে, এদিকে এসো। তাহলে আমি চলে আসতাম। দাদা বৌদিরা কি ভাবলো বলো তো? কে কি ভাবলো সেটা বড় বিষয় না। আমি যেটা বলছি তোমার কাছে, সেটাই এখন সবচেয়ে বড় বিষয়।
আচ্ছা ঠিক আছে, বলো বাবা, কি এমন তোমার গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাচ্ছ? দাদাদের সাথে মিলে যাওয়াটা ভালো হবে না। আমি এ বাড়ির সবার চেয়ে ছোট, তারা ফন্দি করে আমার জমি জমা হাতিয়ে নেবে। এটা তো তুমি গুরুত্বপূর্ণ কথাই বলেছ। তুমি সবার ছোট, তোমাকে তো ঠকাতেই পারে। কোনোভাবেই আমাদের এক হওয়া উচিত হবে না। যে কোনোভাবে একটা ঝামেলা করতে হবে। কালকে রান্না বান্না নিয়ে একটা ঝামেলা লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার কাজ করব, বাকিটা তুমি সামলে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সামলে নেব। এখন তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, কি গো অনুরাধাদি, কেমন আছো তোমরা? একা একা এভাবে জল টেনে নিয়ে কোথায় যাচ্ছ? কষ্ট হচ্ছে না তোমার? কষ্ট হলেও তো কিছু করার নেই, একা একাই জল টানতে হয়। একদিন বাদে বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে, সেখানে জলের প্রয়োজন, সেই জন্য নদী থেকে ভালো জলগুলো তুলে নিয়ে রাখছি। বাড়িতে তো তোমাদের লোকের অভাব নেই, তুমি কেন একা একা এখানে জল নিতে আসলে? তারাও তো সবাই তোমার সাথে আসতে পারতো। তোমরা বা একই বাড়ির তিনটে বউ, তিনজনে যদি একবার দুবার আসতো, মানে একবারের জায়গায় দুবার আসতে, তাহলে তো তোমাকে 3 থেকে 6 বার আসবার কোনো প্রয়োজন হতো না। এটা তো তুমি ঠিক কথাই বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি আগে, তাহলে ওদের বলতাম। বড়দের সাথে যেভাবে মিশে গেছো, একবার বুঝে শুনে মিশেছো তো। দেখো, পরে মিশে গেলে কিন্তু আমার বাকি জীবন সবার জন্য তোমারই আর কি জল টানতে হয় আর কি। না না, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমি কেন সবার জন্য জল টানবো? আমি কখনো সবার জন্য জল টানবো না। যদি সব সময় এই কষ্টের কাজ না করতে চাও, তাহলে বাড়িতে গিয়ে তোমার স্বামীকে বোঝাও যেন তার ভাইদের সাথে একজোট না হয়। একজোট হলে আরো কত সমস্যা যে দেখা যাবে, তখন তুমি সেটা বুঝতে পারবে। এখন আমি বলছি, এখন তো বুঝতে পারছো না, একটা মাত্র দেখতে পাচ্ছ আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে রতনকে সবটা বলছি। কি গো, তুমি এভাবে মুখ কালো করে এখানে বসে আছো কেন? কিছুক্ষণ আগেও তো তোমাকে দেখলাম তুমি অনেক হাসি খুশি। হঠাৎ করে কি এমন হয়েছে যে তোমার মুখটি কালো হয়ে গেল? কেউ কি তোমাকে কিছু বলেছে? কেউ কিছু বললে আমাকে বলো, আমি দেখে নিচ্ছি। আরে তুমি মুখ গোমড়া করলে তোমার মোটেও ভালো লাগে না আমার। আমরা এতদিন আলাদা আলাদা ছিলাম, সেটাই সবচেয়ে ভালো ছিল। আমি চাই না সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে, তাহলে দেখা যাবে বাড়ির পুরো কাজ আমাকেই করতে হবে। ছোট বড় কেউই কাজ করবে না, সব কাজ আমার মাথার ওপর পড়বে। তোমারও এ বাড়িতে কোনো দাম থাকবে না। এই বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি এ বাড়ি ছেড়ে আজই চলে যাব। এসব তুমি কি বলছো? আমি থাকতে বাড়িতে তোমার তো কোনো ঝামেলা হবে না, সব কিছু আমি সামলে নেব, তুমি কোনো চিন্তা করো না। তখন আমাকে বলবে একটু মানিয়ে নাও, তা আমি আগেই বলে দিচ্ছি পারবো না। এখনই আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি মানিয়ে নিও। সেদিন দাদার বিবাহ বার্ষিকী, আরে এখন যদি এখানে একটা ঝামেলা করি, তাহলে তো সেটা ভালো দেখায় না, আমার উপরে সকল দোষ পড়বে। কি করবে সেটা তুমি ভেবে দেখো। আমি কিন্তু এ বাড়িতে থাকবো না, চলে যাব বলে দিচ্ছি শেষবারের মতো। আচ্ছা ঠিক আছে, দেখো একটা ঝামেলা লাগানো যায় কিনা দেখো। কালকে আবার একটু বাজারে যেতে হবে দাদাদের সাথে, বাড়িতে একটা ঝামেলা লাগবে। আমরা এসে তখন আরও সব কিছু আলাদা করে ফেলবো ঝগড়া করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। এখন একটু হাসো তো দেখি। কিরে, কেমন অনুভূতি হচ্ছে তোদের দুজনের? এতদিন পর সবাই একসাথে এক জায়গায় খেতে বসতে পারবো, আনন্দ ফুর্তি করতে পারবো, সেটা ভেবে আমার তো অনেক ভালো লাগছে। তোরা দুজনে এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি তোদের? বড় বৌদি, তোমার সাথে একটা কথা ছিল, আর সে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমারও কিছু কথা আছে, তোমাকে বলবো বড় বৌদি, আর তোমার শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, একে একে বল, দুজনে বললে তো আর শুনতে পারবো না। ছোট, প্রথমে তুই বল, তারপর অনুরাধার কথা আমি শুনছি। কালকে যে বিশাল বড় কড়াইতে মাংস রান্না হবে, সেটা কিন্তু আমার চুলোয় হবে, আমি আগেই বলে রাখলাম। অন্য কোনো চুলায় আমি কিন্তু রান্না করতে দেব না। না না বড় বৌদি, সেটা কিন্তু হবে না। নদী থেকে জল এনে আমার চুলোর ওখানে রেখেছি, রান্না বান্না আমার ওখানেই হবে। রান্না বান্না নিয়ে তোরা এভাবে পড়লি কেন? রান্না বান্না এক জায়গায় হলেই হলো, তা নিয়ে এত ঝামেলা করার কি আছে?
কিছুই তো বুঝতে পারছি না। তোমার বুঝতে হবে না, আমরা বুঝলেই হবে। আমি বলেছি আমার এখানে হবে, তার মানে আমার এখানেই হবে। তোমার যেহেতু সমস্যা নেই, তাহলে আমার এখানেই হোক। বললেই হয়ে গেল নাকি? আমার সমস্যা আছে, আমার চুলায় রান্না হবে। আমি বলে দিচ্ছি, না হলে কোনো রান্নাই হবে না এ বাড়িতে একসাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা ঝগড়া করিস না। তোদের দাদারা আসুক, তারপর দেখি কি করা যায়। কি নিয়ে তোমরা এত ঝামেলা করছো সেটা আমাকে বলো, আমি দেখি সমাধান করতে পারি কিনা। আমি কষ্ট করে নদী থেকে জল তুলেছি, আমি চাচ্ছি আমার ওখানটায় রান্না হবে। আমি এবারই ছোট বউ, আমি চাই আমার চুলায় রান্না হোক। সবাইকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। আমার কোনো সমস্যা নেই, যেখানেই রান্না হোক না কেন, আমার তাতে কি। ওরা যে কেন রান্না বান্না নিয়ে চুলোচুলি নিয়ে ঝামেলা করছে, সেটাই তো আমি বুঝতে পারছি না। সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা দুজন এমন করছো কেন, সেটা কি আমি জানতে পারি? সামান্য ব্যাপার হলে আমার ওখানে রান্না হোক না, সমস্যা কোথায় সেটা বলুন তো। আমি এত কষ্ট করেছি, আমি চাই আমার ওখানটায় রান্না হবে। আমি এবারের মেজ বউ, আমার কথার কি কোনো দাম নেই নাকি? অনেক হয়েছে তোমাদের কথা, আমি শুনেছি। তোমাদের কারোর কথায় আমি রাখতে পারবো না। রান্না হবে আমাদের চুলায়। রাধিকার যেহেতু রান্না করতে কোনো সমস্যা নেই, সে যে কোনো জায়গায় রান্না করতে চায়, সেজন্য সেই রান্না করবে তার নিজের চুলায়। এই নিয়ে আমি আর কোনো ধরনের কথা শুনতে চাই না। রতন এবং মাধব, তোদের কোনো কথা আছে? না না, আমাদের কোনো কথা নেই, তুমি যেটা ভালো মনে করো দাদা। আমিও কিছু বলতে চাই না, যেটা ভালো হয় সেটাই করো। তোদের দু ভাইকে এতভাবে বোঝানোর পরেও তোমাদের মাথায় কোনো কথাই ঢুকলো না। এরপর যখন সত্যি সত্যি কিছু ঘটে যাবে, তখন আর আমাদের কিছু বলতে পারবে না। তোমাদের সব সময় আমরা ভালো চেয়েছি, সেজন্য বিপদে আগে সতর্ক করেছি। হ্যাঁ, বিপদ আসলে তখন বুঝতে পারবে আমাদের কথার দাম কেমন ছিল। হ্যাঁ, ওদের সাথে কথা বলে লাভ নেই। যখন খাবার খেয়ে মরে থাকবে তখন বুঝতে পারবে কে সব জমি জমা ভোগ দখল করেছে। কি বলছো কি তোমরা? কিছুই তো বুঝতে পারছি না। খাবার খেয়ে মরে যাব মানে মানে কি বলছো? কিছুই বলছি না। ভোলানাথ দা, চলো তো, এদের সাথে কথাই বলবো না। কথা বলতে মন চায় না। নিজের ভালো যারা বোঝে না, তাদের সাথে আবার কিসের কথা? হ্যাঁ, আরে কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো, তাহলে তো আমরা বুঝতে পারবো নাকি। এর আগেও তো তোমাদের অনেকবার বলেছি, তোমরা কি আমাদের কথা শুনেছ? এবার বলো, আমরা শুনতে যাচ্ছি, বলো না। আমাদের কাছে খবর আছে, তোমার বড় ভাই এবং তার বউ মিলে ষড়যন্ত্র করছেন। হ্যাঁ, মাংস খাইয়ে তোমাদের হত্যা করবে। এখন তোমরা যদি সে মাংস খেতে চাও তাহলে খাও, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা তোমাদের সাহায্য করেছি, আমাদের কথা আবার কিছু বলো না। হ্যাঁ? তোমাদের কথা কিছু বলবো না। তোমাদের দুজনকে ধন্যবাদ গো। কাবেরী, কাবেরী, তুমি এ খাবার খাবে না। এ খাবারে বিষ মেশানো আছে। বড়দাদা এবং বড় বৌদি দুজনেই ইচ্ছে করে আমাদের সবার খাবারে বিষ মাখিয়ে দিয়েছে। এই খাবার খেলে আমরা মরে যাব। পরে তারা আমাদের জমি জমা দখল করবে, কোনোভাবেই এই খাবার মুখে দেবে না। এই চলো চলো এখান থেকে, এদের সাথে চিরজীবনের জন্য কথা বন্ধ করে দিলাম, চলো। আরে তুমি এখানে কেন বসে আছো? তাড়াতাড়ি উঠে এসো অনুরাধা। আমরা খবর শুনে গেছি সবটা। সুকান্তদা রাধিকা বৌদি দুজনে পরিকল্পনা করে আমাদের হটাতে চাইছে, মারতে চাইছে। আমাদের দুই ভাইকে মেরে সকল সম্পত্তি তারা হাতিয়ে নেবে। কিন্তু আমরা তো সত্যিটা জেনে গেছি, এখন কোনোভাবেই তা সম্ভব নয়। এদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। চলো চলো চলো। আমি আগেই এমনটা বুঝতে পেরেছিলাম, তারা আমাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে। এখানে থাকার আর কোনো মানে হয় না। চিরজীবনের জন্য তাদের ভুলে গেলাম। তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কি বলছিস তোরা? এখন তোমার কিছুই বুঝতে হবে না, সবই আমরা জেনে গেছি। তোমাদের সাথে এক জায়গায় বসিয়ে মাংস খাওয়ার স্বাদ আমাদের মিটে গেছে। আমরা আর কোনো ধরনের মাংস খেতে চাই না। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের কোনো ভুল হচ্ছে, কেউ তোমাদের ভুল বোঝাচ্ছে। আমরা মাংসে কোনো ধরনের বিষ দিইনি। এক কড়াই মাংস তোমরা এভাবে ফেলে দিও না। তোমাদের মাংস তোমরাই খাও, আমরা এ মাংস খাবো না। এই চলো তো এখান থেকে, যত সব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।